অনেক দিন আগের কথা। এক প্রত্যন্ত অজানা গ্রামে আজাদ নামে একটি ছোট ছেলে তার মা ও বাবার সঙ্গে বসবাস করত। আজাদ তখনও খুবই ছোট। তার মুখে ছিল নিষ্পাপতার ছাপ, আর চোখ দুটি ভরা ছিল অগণিত স্বপ্নে। তার বাবা ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী মানুষ। দিনে দুমুঠো খাবার নিশ্চিত করতে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে হাড় ভাঙা খাটুনি খাটতেন। আর তার মা, তিনি যেন এক জীবন্ত আশীর্বাদ। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক মাধুর্য, যা মুহূর্তেই ক্লান্ত মনকে শান্ত করে দিত। তাদের ঘর ছিল ছোট ও সাদামাটা, কিন্তু সেই ঘরেই ছিল রাজপ্রাসাদকেও হার মানানো শান্তি। সন্ধ্যায় সূর্য অস্ত গেলে তারা তিনজন একসাথে বসে খেতেন। খাবার শেষে আজাদ তার বাবার বুকে জড়িয়ে ধরত, আর বাবা তাকে গল্প শোনাতেন, স্বপ্ন, সাহস আর আশার গল্প। কিন্তু কে জানত এই শান্তির চাদর এত তাড়াতাড়ি ছিঁড়ে যাবে? ভাগ্যের অন্ধকার যেন এই ক্ষুদ্র আলোর অপেক্ষাই ছিল। দিন কেটে যেতে লাগল। হঠাৎ এক বছর কালো মেঘের মতো নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। গ্রামে ছড়িয়ে পড়ল এক মারাত্মক মহামারী, যে রোগ একের পর এক ঘরবাড়ি নিভিয়ে দিতে লাগল। এই ট্র্যাজেডি আজাদের ঘরেও আঘাত হানল। প্রথমে তার বাবার শরীর ভেঙে পড়ল। কয়েকদিনের মধ্যেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন। বাবার মৃত্যুর পর আজাদ বুঝতেই পারছিল না সে কি আর কখনো গল্প শুনবে। কিন্তু দুঃখের পরীক্ষা তখনও শেষ হয়নি। স্বামীর শোকে আজাদের মা ভেতর থেকে ভেঙে পড়লেন। কিছুদিনের মধ্যেই সেই একই রোগ তাকেও গ্রাস করল। চোখের জল শুকোবার আগেই তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। শরীর ক্রমেই দুর্বল হয়ে আসছিল। আজাদ তার ছোট ছোট হাত দিয়ে মায়ের পা মালিশ করত। কখনো নিজের মুখে পানি নিয়ে মায়ের ঠোঁটে ছিটিয়ে দিত। কাঁদতে কাঁদতে সে বলত, মা, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না, আমি একা হয়ে যাব। কিন্তু তার মা তখন শুধু অসহায় চোখে ছেলের দিকে তাকিয়ে থাকতেন। একদিন বিকেলে যখন জানালা গলে ঘরে ঢুকে পড়ছিল নরম রোদ, আজাদের মা ধীরে ধীরে তার হাত নিজের হাতে তুলে নিলেন। তার হাতের শক্তি ঝরে পড়া পাতার মতো আলগা হয়ে যাচ্ছিল। টলমল কণ্ঠে তিনি বললেন, বাছা, ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন। এই কথার সঙ্গে সঙ্গেই তার আত্মা শরীরের খাঁচা ছেড়ে মুক্তি পেল। এখন আজাদ দাঁড়িয়ে রইল এক নিঃশব্দ শূন্যতায়, একেবারে একা। তার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। যেখানে গতকাল হাসি ছিল, আজ সেখানে কান্নার প্রতিধ্বনিও নেই। দাফনের সময় গ্রামবাসীদের চোখে জল ছিল, কিন্তু সেই কান্নার আড়ালেই আরেকটি ভয়ঙ্কর গল্প লেখা হচ্ছিল। এখানে এগিয়ে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের গল্পগুলো উপভোগ করেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজাদের কাকা ও কাকি, যারা এতদিন দূর থেকে সবকিছু দেখছিল, হঠাৎই সহানুভূতির মুখোশ পরে সামনে এলো। তাদের মুখে ছিল নকল শোক, কিন্তু হৃদয়ের গভীরে জেগে উঠেছিল আজাদের বাবার রেখে যাওয়া সামান্য জমি আর মাটির বাড়ির লোভ। কাকা ভারী গলায় আজাদের কাঁধে হাত রেখে বললেন, চিন্তে করো না বাবা, আমরা এখন তোমার দেখাশোনা করব। আজাদ ভেবেছিল হয়তো এই সম্পর্কগুলো তার ভাঙা হৃদয়ে একটু সান্ত্বনা দেবে। সে জানত না, যাকে সে আশ্রয় ভাবছে সেটাই আসলে ধারালো ছুরি। সব ধর্মীয় রীতি শেষ হওয়ার পরপরই কাকা কাকি আজাদের বাড়ির দখল নিল। যে বাড়িটি এতদিন তার মায়ের মমতার গন্ধে ভরা ছিল, তা এখন ভরে উঠল কাকির তিক্ত কথায়। প্রথম সপ্তাহেই আজাদ বুঝে গেল সে আর এই বাড়ির সন্তান নয়, সে শুধু এক বোঝা। কাকির চোখে আর আগের সেই মিথ্যে স্নেহ নেই। প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি কথায় ঘৃণা ঝরে পড়ে। সামান্য ভুলেই সে তিরস্কারের শিকার হয়। ভোরের আলো ফোটার আগেই তাকে জাগানো হতো। ঘুমে আজাদের চোখ জ্বালা করত, শরীর অবসন্ন থাকত, কিন্তু কাকির চিৎকারে তার কানে যেন বজ্রপাত হতো। ওঠো, অলস কোথাকার, আর কতক্ষণ পড়ে থাকবে? যাও, কুয়ো থেকে জল এনে দাও। আজাদ দৌড়ে যেত কুয়োর দিকে। ভারী বালতি তুলতে গিয়ে তার ছোট হাত ফুলে উঠত। ব্যথায় চোখে জল চলে আসত, কিন্তু কেউ তা দেখত না। চাচা, যিনি বাইরের মানুষদের সামনে ভদ্রতার মুখোশ পরতেন, ঘরের ভেতরের সব অন্যায় নীরব থাকতেন। কখনো কখনো সেই অন্যায়ে নিজেও অংশ নিতেন। আর এভাবেই নিষ্পাপ এক শিশুর শৈশব ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে লাগল।
একদিন রান্নাঘরে কাজ করতে গিয়ে আজাদের হাত থেকে একটি মাটির পাত্র পড়ে ভেঙে গেল। পাত্রটি পুরনো ছিল, আগেই ফাটল ধরেছিল, কিন্তু শব্দ শুনতেই তার খালা যেন হিংস্র শিকারীর মতো তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি আজাদের কান এমন জোরে মুচড়ে ধরলেন যে ব্যথায় আজাদ চিৎকার করে উঠল। তুই এই বাড়িতে শুধু দুর্ভাগ্য এনেছিস, তিনি চেঁচিয়ে উঠলেন। তুই আসার পর থেকে শুধু ক্ষতিই হচ্ছে। সেদিন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। রাতের খাবারও জোটেনি তার কপালে। উঠোনের এক কোণে ছেঁড়া শুধু দুর্ভাগ্য এনেছিস, তিনি চেঁচিয়ে উঠলেন। তুই আসার পর থেকে শুধু ক্ষতিই হচ্ছে। সেদিন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। রাতের খাবারও জোটেনি তার কপালে। উঠোনের এক কোণে ছেঁড়া ফাটা একটি পুরনো বস্তার ওপর শুয়ে পড়ল আজাদ। আকাশের দিকে তাকিয়ে তার মায়ের কথা মনে পড়ল, যিনি তাকে বুকে জড়িয়ে রাখতেন। মনে পড়ল তার বাবার কথা, যিনি নিজের ভাগের নরম রুটির টুকরো ছেলেকে খাইয়ে দিতেন। আজাদের মন অস্থির হয়ে উঠল। সে ভাবল, আমি কি কোনো পাপ করেছি? এতিম হওয়াই কি এত বড় শাস্তি? তার ছোট্ট মনে প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। গতকাল যারা এত ভালো ছিল, আজ তারা পাথর হয়ে গেল কিভাবে? একসময় সে নিজেকেই সান্ত্বনা দিল, হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, কিন্তু এই পরীক্ষা ভীষণ কঠিন। কয়েকদিন পর এক সকালে তার চাচা তাকে ডাকলেন। তার চোখে ছিল ধূর্ত শিয়ালের মতো এক অস্বস্তিকর ঝলক। তিনি বললেন, শোন আজাদ, তুমি এখন বড় হয়ে গেছ। বিনা পয়সায় ঘরে বসে খাওয়া ঠিক নয়। কাল থেকে তুমি বনে যাবে, কাঠ কাটবে। আজাদের বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। জঙ্গল ঘন, বন্যজন্তুর ভয় সবই তার জানা ছিল, কিন্তু অস্বীকার করার সাহস তার কোথায়? পেছন থেকে খালা তীক্ষ্ণ স্বরে যোগ করলেন, আর যদি কাঠ কম হয় তাহলে রাতে আর বাড়ি ফেরার দরকার নেই। আজাদ মাথা নিচু করে রইল। তার হাতে তুলে দেওয়া হলো একটি পুরনো কুড়াল আর একটি ছেঁড়া ব্যাগ। পরদিন ভোরে শিশিরে ভেজা ঘাসের ওপর দিয়ে আজাদ বনের দিকে রওনা হল। হাঁটতে হাঁটতে সে ফিসফিস করে সেই দুয়াগুলো পড়ছিল যা তার মা তাকে শিখিয়েছিলেন। ভয় পাচ্ছিল সে, কিন্তু ক্ষুধা আর মারধরের আতঙ্ক তাকে এগিয়ে যেতে বাধ্য করল। বনের নীরবতা তার বুক চেপে ধরছিল। লম্বা লম্বা গাছগুলোকে মনে হচ্ছিল যেন নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। কাঁপা হাতে সে শুকনো কাঠ কুড়োতে শুরু করল। হাত ব্যথায় অবশ হয়ে আসছিল, তবু সে থামেনি। দুপুর গড়িয়ে গেল। সূর্যের তাপ অসহ্য হয়ে উঠল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু আশেপাশে এক ফোঁটা পানিরও সন্ধান নেই। সন্ধ্যা নামার আগেই সে কোনো মতে বড় একটি কাঠের বান্ডিল তৈরি করল। বান্ডিলটি মাথায় তুলতেই তার ঘাড়ের শিরা ফুলে উঠল। প্রতিটি পা ফেলতে যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। গ্রামের উপকণ্ঠে পৌঁছনোর সময় সূর্য অস্ত যাচ্ছিল। আকাশ লাল আভায় ভরে উঠেছিল। পথে তার চাচার এক পরিচিতের লোকের সঙ্গে দেখা হল। আজাদকে এমন অবস্থায় দেখে লোকটির চোখে করুণা ফুটে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, বাছা, এত ভারী বোঝা কেন বইছিস? আজাদ কথা বলতে চেয়েছিল, কিন্তু ভয়ে তার গলা আটকে গেল। যদি সে কিছু বলে আর চাচা জানতে পারে তাহলে কি হবে? সে মাথা নিচু করে চুপচাপ এগিয়ে গেল। বাড়ি পৌঁছাতেই চাচি কাঠের বান্ডিল দেখে বিরক্তির সঙ্গে দীর্ঘশ্বাস ফেললেন। এই নাকি কাঠ? তিনি বান্ডিলটিতে লাথি মারলেন। কাঠগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। আজাদ তখন ক্লান্তিতে ভেঙে পড়েছে। শরীরের প্রতিটি অস্থি যন্ত্রণায় কাঁপছিল, তবু বিশ্রামের সুযোগ মিলল না। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে আজাদ উঠোনে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় সে যেন তার মায়ের মুখ দেখতে পেল। সে ফিসফিস করে বলল, আম্মি, তুমি যেখানেই থাকো দয়া করে দোয়া করো যেন তোমার ছেলে ভেঙে না পড়ে। তার চোখের জল ঠান্ডা মাটিতে ঝরে পড়ল। সে জানত না ভাগ্য তার জন্য কি অপেক্ষা করে আছে। জানত না এই দুঃখই শেষ নয়, বরং এক মহান অলৌকিক ঘটনার সূচনা। আপাতত সে শুধু এক নিঃস্ব, অত্যাচারিত এতিম ছেলে।
আজাদের ধৈর্য কি একদিন ফল দেবে? তার এতিমত্ব কি তাকে আলোর পথে নিয়ে যাবে, নাকি নিষ্ঠুর অত্যাচার তাকে চূর্ণ করে দেবে? জানতে পুরো ভিডিওটি দেখুন। পরদিন ভোরে পাহাড়ের আড়াল থেকে সূর্যের প্রথম আলো উকি দিতেই আজাদের ঘুম ভাঙল চাচির কর্কশ কণ্ঠে। তার সামনে একটি মাটির পাত্রে কয়েক টুকরো শুকনো রুটি আর সামান্য পানি ছুড়ে দেওয়া হলো। নাও, গিলে ভালো, চাচি বলল। আজ বনে ওপারে পাহাড়ে যাবে, শুনেছি ওখানকার কাঠ শক্ত, বাজারে দাম ভালো। আজাদ নীরবে রুটির টুকরো মুখে তুলল। চিবোতে গিয়ে মনে হচ্ছিল পাথর খাচ্ছে, কিন্তু ক্ষুধা এত তীব্র ছিল যে সেটাই তার কাছে আশীর্বাদ মনে হল। চাচা পাশে বসে হুক্কা টানছিলেন। ধোঁয়ার আড়াল থেকে তিনি আজাদের দিকে এমন দৃষ্টিতে তাকালেন যেন সে মানুষ নয়, কেবল কাজের পশু। কুড়াল হাতে নিয়ে যখন আজাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ল, তখনও গ্রামের পথগুলো নিস্তব্ধ ছিল। চারপাশে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে দূর কোথাও কুকুরের ঘেউ ঘেউ ভেসে আসছিল। হাঁটতে হাঁটতে আজাদের মনে একটি ভাব ঘুরপাক খেতে লাগল। তার বাবা বলতেন, আল্লাহ তার উপর ভরসাকারীদের জন্য অবশ্যই পথ খুলে দেন, কিন্তু তার নিজের পথ যেন প্রতিদিনই সংকুচিত হয়ে আসছে। অহংকারী চাচা আর নিষ্ঠুর চাচি তার হাসি কেড়ে নিয়েছে, শৈশব, নিশ্চিন্ততা, সব কিছু। তবু একটি জিনিস তারা কেড়ে নিতে পারেনি, তার সাহস। বনের দিকে এগোতে এগোতে আজাদ আকাশে তাকালো। পাখিরা বাসা ছেড়ে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে। তারা কারো ভয় পায় না, তাদের কাঁধে কোনো বোঝাও নেই। আজাদ গভীর নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, ইস, আমি যদি পাখি হতে পারতাম। বনে প্রবেশ করতেই ঠান্ডা হাওয়া যেন তাকে স্বাগত জানালো। আজ সে এমন এক পথে পা রাখল যেখানে আগে কখনো যায়নি। ঘন গাছের ভেতর দিয়ে হাঁটার সময় তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। শুকনো পাতার খসখস শব্দ তার বুক কাঁপিয়ে দিল। তবু সে থামল না। পাহাড়ের পাদদেশে পৌঁছতেই সূর্য আকাশের সর্বোচ্চ বিন্দুতে উঠে গেল। প্রচণ্ড তাপে তার গলা শুকিয়ে এলো। আজাদ কাঠ কাটতে শুরু করল। কপাল বেয়ে ঘাম ঝরছিল, চোখ জ্বলছিল আগুনের মতো। হঠাৎ সে একটি শব্দ শুনতে পেল। কেউ যেন অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। আজাদ থমকে গেল। চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে ভাবল হয়তো ক্লান্তিতে তার কানে ভ্রম হয়েছে। কিন্তু মুহূর্ত পর আবার সেই শব্দ, আরও স্পষ্ট, আরও বেদনায় ভরা। সে কাঠের স্তূপ ফেলে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল। ঝোপঝাড় সরিয়ে সে পৌঁছল একটি পুরনো গুহার সামনে। সেখানে মাটিতে পড়েছিলেন একজন বৃদ্ধ লোক। পোশাক দেখে বোঝা যাচ্ছিল তিনি একজন পথিক, কিন্তু জামা ছেঁড়া আর পা থেকে রক্ত ঝরছিল। বৃদ্ধের মুখ ধুলোয় ঢাকা, অথচ চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি। আজাদের হৃদয় এক মুহূর্তও দ্বিধা করল না। সে ছুটে গিয়ে নিজের কাপড় ছিঁড়ে ক্ষতস্থানে বেঁধে দিল। বাবা, আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনার কি হয়েছে? তার কণ্ঠে আতঙ্ক আর মমতা একসাথে ঝরে পড়ল। বৃদ্ধ ধীরে চোখ খুললেন। তার দৃষ্টি এত গভীর ছিল যে আজাদের মনে হল সে যেন সমুদ্রের অতল গহ্বরে তাকিয়ে আছে। কাঁপা কণ্ঠে তিনি বললেন, পানি ছেলে, একটু পানি। আজাদের কাছে পানি ছিল না। সে চারদিকে তাকালো। পাহাড়ের ঢালে কিছু সবুজ গাছপালা চোখে পড়ল। সে জানত ওদিকে একটি ঝর্ণা আছে। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গেল। পাথরে হোঁচট খেয়ে তার হাঁটু কেটে গেল, কিন্তু সে ব্যথার কথা ভাবল না। তার একটাই চিন্তা, একজন মানুষের প্রাণ বাঁচানো। আল্লাহর রহমতে সেখানে সত্যিই একটি ছোট ঝর্ণা বইছিল। আজাদ তার মাটির পাত্রে পানি ভরে দৌড়ে ফিরে এলো। সে পথিকের মাথা কোলে তুলে তাকে ধীরে ধীরে পানি পান করালো। বৃদ্ধের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। তিনি আজাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। ঠোঁটে একটি মৃদু হাসি খেলে উঠল। বাবা, এই প্রান্তরে তুমি কি করছো? তিনি জিজ্ঞেস করলেন। আজাদ তার জীবনের সব কথা বলে ফেলল। বাবা মায়ের মৃত্যু, চাচা চাচিছ। আজাদ পুরো কথা বুঝতে পারল না, কিন্তু তার বুকের ভেতর এক অজানা শক্তি অনুভব করল। ততক্ষণে সূর্য অস্ত যেতে শুরু করেছে। আজাদের মনে পড়ল, খালি হাতে বাড়ি ফিরলে আজ রাতটা তার জন্য ভয়ঙ্কর হবে।
সে বলল, বাবা, আমাকে এখনই যেতে হবে, কাঠ না নিলে আমার জন্য খুব খারাপ হবে। বৃদ্ধ তাকে থামালেন। অপেক্ষা করো, আজ তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাকে সাহায্য করেছ, আমি তোমাকে খালি হাতে ফিরতে দেব না। তিনি তার ছেঁড়া ব্যাগ থেকে একটি ছোট পুরনো কাঠের বাক্স বের করলেন। দেখতে একেবারেই সাধারণ, যেন ফেলনা জিনিস। এটা তোমার কাছে রাখো, তিনি বললেন, কিন্তু মনে রেখো, এটা তখনই খুলবে যখন তোমার মনে হবে সব পথ বন্ধ আর আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নেই, তার আগে কখনো নয়। আজাদ দ্বিধা ভরে বাক্সটি নিল। সে লোভী ছিল না, শুধু মনে মনে দোয়া করল। বৃদ্ধকে সেখানে বিশ্রামে রেখে সে নিজের কাঠের দিকে ফিরে গেল। কিন্তু সেখানে গিয়ে তার বুক ধক করে উঠল। কাঠের স্তূপটি আর নেই। সম্ভবত কোনো বন্য জন্তু বা অন্য কাঠুরিয়া তা নিয়ে গেছে। আজাদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে। তার কাছে একটি লাঠিও নেই। সে অঝরে কেঁদে উঠল, হে আল্লাহ, এখন আমি কিভাবে বাড়ি ফিরব? চাচি আমাকে মেরে ফেলবে। তার মনে পড়ল বৃদ্ধ দেওয়া বাক্সটির কথা, কিন্তু সে ভাবল এখনো হয়তো সময় আসেনি। শেষ শক্তিটুকু জড়ো করে সে খালি হাতেই গ্রামের দিকে পা বাড়াল। প্রতিটি পদক্ষেপ যেন পাথরের মতো ভারী। দূর থেকে গ্রামের আলো দেখা যাচ্ছিল, কিন্তু সেই আলো তাকে সান্ত্বনা দিচ্ছিল না, বরং আরও ভয় দেখাচ্ছিল। যেই না আজাদ দরজার কাছে পৌঁছল, অমনি সে দেখল তার খালা হাতে একটি লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে খাটের ওপর বসে আছে তার চাচা। কাঠ কোথায়? চাচির কণ্ঠ বজ্রপাতের মতো গর্জে উঠল। আজাদ ভয়ে কেঁপে উঠল। চাচিমা, কাঠগুলো চুরি হয়ে গেছে। এই কথা শেষ হওয়ার আগেই লাঠিটি সজোরে এসে পড়ল তার কাঁধে। চুরি হয়ে গেছে? চাচি হেসে উঠল, কিন্তু সেই হাসিতে ছিল বিষ। তুমি কি ভেবেছ আমরা বোকা? সারাদিন নিশ্চয়ই কোথাও খেলেছ। সে নির্মমভাবে আজাদকে মারতে শুরু করল। আজাদ চিৎকার করে উঠল, কিন্তু তার চাচা নির্বিকারভাবে সব দেখেও চুপ করে রইল। শেষে চাচা ঠান্ডা গলায় বলল, ওকে ঘর থেকে বের করে দাও। আজ সে বাইরে ঘুমাবে, আর এক ফোঁটা খাবারও পাবে না। চাচি আজাদকে উঠোন পেরিয়ে রাস্তায় ঠেলে দিল। দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। আজাদ কাদায় পড়ে রইল। তার শরীর ব্যথায় নীল হয়ে গেছে। চারদিকে নীরবতা। গ্রামের মানুষগুলো উষ্ণ ঘরের ভেতর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর সেই নিষ্পাপ শিশুটি অন্ধকার গলিতে একা বসে আছে। হাত কাঁপতে কাঁপতে সে নিজের পকেট হাতড়াল। ছোট সেই কাঠের বাক্সটি বের করল। ম্লান চাঁদের আলোয় বাক্সটি অদ্ভুতভাবে ঝলমল করতে লাগল। সে মনে মনে ভাবল, আমার কোনো ঘর নেই, খাবার নেই, বাবা মা নেই, সব পথ বন্ধ। এটাই কি সেই সময়? ভয়ে ভয়ে সে বাক্সের ঢাকনা খুলে দিল। সে আশা করেছিল ভেতরে হয়তো সোনার মুদ্রা কিংবা কোনো মূল্যবান রত্ন থাকবে, কিন্তু না, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। ভেতরে ছিল শুধু একটি ছোট শুকনো জলাইপের বীজ। আজাদের হৃদয় ভেঙে গেল। এত কিছুর পর শুধু একটা বীজ? তার মনে হলো পথিক বুঝি তার সঙ্গে মজা করেছে। রাগে সে বাক্সটে বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। আল্লাহর কোনো দানকে কখনো তুচ্ছ মনে করো না। সে বীজটি নিজের হাতের তালুতে রাখল। হঠাৎ বীজটি থেকে এক সূক্ষ্ম আধ্যাত্মিক সুগন্ধ ছড়িয়ে পড়ল। এমন সুগন্ধ আজাদ তার জীবনে কখনো পায়নি। গন্ধটি তার শ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে পড়ল। এক মুহূর্তে তার শরীরের সব ব্যথা মিলিয়ে গেল। ক্ষুধা আর ঠান্ডা সব যেন উধাও হয়ে গেল। ঠিক তখনই রাস্তার মোড় দিয়ে একজন ঘোড়া সওয়ার অতিক্রম করছিল। তার পেছনে ছিল কয়েকজন সশস্ত্র সৈন্য। তার পোশাক আর সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছিল সে সুলতানের বিশেষ দূতেদের একজন। মধ্যরাতে সে হঠাৎ দেখল রাস্তার ধারে একটি শিশু বসে আছে, আর তার হাত থেকে অদ্ভুত এক সুগন্ধ বেরোচ্ছে। ঘোড়া সওয়ার থামল। সে ঘোড়া থেকে নেমে আজাদের সামনে টর্চ নামিয়ে ধরল। বাচ্চা, এই গন্ধ কোথা থেকে আসছে? আর তুমি এই অবস্থায় এখানে কি করছো? ভয়ে ভয়ে আজাদ তার সব কথা বলল, সব অত্যাচার, সব কষ্ট। তারপর কাঁপা হাতে বীজটি এগিয়ে দিল। বীজটি দেখামাত্র ঘোড়সাওয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে আজাদের সামনে হাঁটু গেড়ে বসল। তুমি কি জানো এটা কি? তার কণ্ঠ কাঁপছিল। আজাদ অবাক হয়ে তাকিয়ে রইল।
ঘোড়সাওয়ার বলল, এটি সেই বিরল বীজ যেটি সুলতান বছরের পর বছর ধরে খুঁজছেন। এর মূল্য অমূল্য। আজাদ হতবাক, তার কাছে তো এটা কেবল একটি শুকনো বীজ। ঘোড়সাওয়ার গভীর সম্মানের সঙ্গে বলল, এটি জ্ঞান ও সমৃদ্ধির বীজ। 100 বছরে একবারই এটি কোনো খাঁটি হৃদয়ের মানুষের হাতে আসে। সুলতান ঘোষণা দিয়েছেন, যে এই বীজ আনবে তাকে অর্ধেক রাজকোষ এবং সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে। এই কথা শুনে ভেতর থেকে দরজা খুলে গেল। চাচা আর চাচি ছুটে বেরিয়ে এলো। চাচির চোখে এখন আর নিষ্ঠুরতা নয়, লোভ টপ টপ করে ঝরছে। ও স্যার, এ তো আমাদেরই ছেলে, বীজটি আসলে আমাদের। চাচা এগিয়ে এসে আজাদের হাত থেকে বীজ ছিনিয়ে নিতে গেল। ঠিক তখনই ঘোড়সাওয়ার বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, পিছিয়ে যাও। ঘোড়সাওয়ার ক্রোধে তার তরবারির অর্ধেক বের করে নিল। রাগে তার চোখ লাল হয়ে উঠল। আমি এই শিশুটির অবস্থা নিজের চোখে দেখেছি। তার শরীরের আঘাতের চিহ্নই সব বলে দিচ্ছে। অপরাধী তোমরাই। চাচা চাচির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তারা ভয়ে পিছু হটল, কিন্তু লোভ তাদের মন ছাড়ল না। ঘোড়সাওয়ার আজাদকে দাঁড়াতে সাহায্য করল, তারপর স্নেহের সঙ্গে তাকে নিজের ঘোড়ার পিঠে বসালো। চিন্তা করো না বাছা, তোমার দুঃখের দিন শেষ। আজ রাত তুমি রাজকীয় অতিথিশালায় থাকবে, আর আগামীকাল সকালে তোমাকে সুলতানের দরবারে হাজির করা হবে। ঘোড়া ছুটে চলল। আজাদ পিছনে তাকিয়ে তার মাটির ছাদের ছোট্ট বাড়িটার দিকে চেয়ে রইল। তার বাবা মায়ের কথা তীব্রভাবে মনে পড়ল। এই বীজ কি সত্যিই তার ভাগ্য বদলাবে? সুলতানের দরবারে কি এই এতিম ছেলেটিকে গ্রহণ করা হবে? আর তার লোভী চাচা, যিনি এই বীজ পেতে যে কোনো সীমা ছাড়াতে প্রস্তুত, তিনি কি এত সহজে থামবেন? সত্য ছিল, এই বীজটি এমন এক রহস্যময় রাজ্যের সঙ্গে যুক্ত, যার কথা স্বয়ং সুলতানও পুরোপুরি জানতেন না। পরদিন সকাল হতেই সুলতানের বিশেষ দরবারে তুমুল ব্যস্ততা শুরু হয়ে গেল। ন্যায় বিচার, ধার্মিকতা ও প্রজ্ঞার জন্য খ্যাত সুলতান যথাসময়ে সিংহাসনে আরোহণ করলেন। তার মুখে ছিল রাজকীয় মহিমা, কিন্তু চোখে লুকিয়েছিল গভীর উদ্বেগ। কারণ বহু বছর ধরে সুলতানাতে নেমে এসেছিল এক আধ্যাত্মিক খরা। বাগান শুকিয়ে যাচ্ছিল, মানুষের হৃদয় থেকেও যেন বরকত নিঃশেষ হয়ে গিয়েছিল। এক প্রবীণ সাধক একদিন বলেছিলেন, যতক্ষণ না এই ভূমিতে আলোকিত মানবতার বীজ বপন করা হবে, ততক্ষণ আশীর্বাদ ফিরে আসবে না। আর সেই বীজ কেবল সেই ব্যক্তির হাতেই আসবে যার হৃদয়ে পৃথিবীর প্রতি বিন্দুমাত্র লোভ নেই। আজাদকে যখন দরবারে হাজির করা হলো, অনেক দরবারি তাকে অবজ্ঞার দৃষ্টিতে তাকালো। ছেঁড়া পোশাক, খালি পা, মুখে ক্ষুধার ছাপ, এই শিশুই নাকি রাজ্যের মুক্তিদাতা? কিন্তু সুলতান গভীর মনোযোগে আজাদের দিকে তাকালেন। তার চোখে ধরা পড়ল এক অপার্থিব নিষ্পাপতা। ভারী কণ্ঠে সুলতান জিজ্ঞেস করলেন, ছোট পথিক, তোমার হাতে কি সত্যিই সেই বিশ্বাসের নিদর্শন আছে যার জন্য আমরা আমাদের সমগ্র রাজ্যে অনুসন্ধান চালিয়েছিলাম? কাঁপা হাতে আজাদ পকেট থেকে সেই পুরনো কাঠের বাক্সটি বের করল। ঢাকনা খুলতেই দরবার জুড়ে ছড়িয়ে পড়ল সেই পরিচিত আধ্যাত্মিক সুবাস। মুহূর্তেই পুরো সভা নিস্তব্ধ ও শান্ত হয়ে গেল। সুলতান নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। তার চোখ জ্বলে উঠল। ঠিক তখনই দরবারের দরজায় তীব্র হইচই শুরু হল। ন্যায় বিচার চাই মহারাজ, আমরা ন্যায় বিচার চাই। লোভের ঘোড়ায় চড়ে শহরে ছুটে আসা আজাদের চাচা চাচি দরবারে ঢুকে পড়ল। ঢুকেই তারা কান্নাকাটি আর অনুনয়ে মেতে উঠল। চাচা কাতর স্বরে বলল, মহারাজ, এই ছেলেটি চোর। এই বীজ আমাদের পারিবারিক ঐতিহ্য। সে রাতের অন্ধকারে এটি চুরি করেছে। এটি আমাদের কাছে প্রাণের চেয়েও মূল্যবান। চাচি চোখ মুছে কান্নার ভান করে বলল, হ্যাঁ মহারাজ, আমরা এই এতিমটাকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, আর সে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সুলতান বহু কিছু দেখেছেন। তিনি ধীরে সিংহাসন থেকে নেমে আজাদের সামনে এসে নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি সত্য বলছ? আজাদ মাথা নিচু করে দৃঢ়স্বরে উত্তর দিল, মহারাজ, আল্লাহ সাক্ষী, আমি চুরি করিনি। আমি একজন তৃষ্ণার্থ ও আহত পথিকের প্রাণ বাঁচাতে গিয়েই এই বীজ পেয়েছি। চাচা চিৎকার করে উঠল, সে মিথ্যে বলছে।
যার নিজের খাবার জন্য শস্য নেই সে আবার কাউকে সাহায্য করবে কিভাবে? সুলতান হালকা হেসে উঠলেন, কিন্তু সে হাসিতে কোনো উষ্ণতা ছিল না। তিনি মন্ত্রীর দিকে ইশারা করলেন। দরবারের মাঝখানে মাটি ভর্তি একটি সোনার পাত্র এনে রাখা হলো। সুলতান উচ্চারণ করলেন, এই বীজ কোনো সাধারণ বীজ নয়, এটি কেবল পবিত্র হাত এবং নির্মল হৃদয়ের অধিকারীর হাতেই অঙ্কুরিত হবে। যদি এই বীজ সত্যিই তোমার পারিবারিক উত্তরাধিকার হয়, তবে এগিয়ে এসে এই মাটিতে তা পুঁতে দাও। যদি এটি তোমার সত্যবাদিতার সাক্ষ্য দেয়, তবে মুহূর্তের মধ্যেই তা অঙ্কুরিত হবে। আর যদি বীজটি শুকিয়ে যায়, তবে জেনে রেখো, সুলতানের জল্লাদ তখন তোমার জন্য অপেক্ষা করছে। চাচার কপালে ঘাম জমে উঠল, তার পা কাঁপতে লাগল। কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। সে ভাবল, হয়তো ভাগ্য এবারও তার পক্ষেই থাকবে। কাঁপা হাতে সে বীজটি নিয়ে সোনার পাত্রের মাটিতে পুঁতে দিল। হঠাৎ করেই পাত্র থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে এলো। সবার চোখের সামনে বীজটি কয়লার মতো কালো হয়ে গেল। চাচা চিৎকার করে পিছু হটল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মুহূর্তেই তার মিথ্যাচার দরবারের সামনে নগ্ন হয়ে পড়ল। জল্লাদ! সুলতানের বজ্রকণ্ঠ পুরো দরবারে প্রতিধ্বনিত হল। সৈন্যরা এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আজাদ দৌড়ে এসে সুলতানের হাত ধরে ফেলল। তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল। না মহারাজ, দয়া করে তাদের ক্ষমা করুন। আজাদ কাঁপা কণ্ঠে বলল, আমার বাবা বেঁচে থাকলে তিনি কখনো তাদের শাস্তি দেখতে চাইতেন না। তারা যাই করুক, তারা আমার নিজের মানুষ। আজাদের কথায় দরবারের প্রতিটি হৃদয় কেঁপে উঠল। যে শিশুটিকে অনাহারে রাখা হয়েছিল, মারধর করা হয়েছিল, ঘর ছাড়া করা হয়েছিল, আজ সেই শিশুই তার নির্যাতনকারীদের জীবনের জন্য ভিক্ষা চাইছে। সুলতান স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে তরবারিটি খাপে ঢুকিয়ে বললেন, বাছা, আজ তুমি প্রমাণ করে দিলে এই বীজ সত্যিই তোমার, কারণ মানবতার প্রকৃত আলো ক্ষমার মধ্যেই নিহিত। তারপর সুলতান রায় ঘোষণা করলেন। তাদের লোভ ও নিষ্ঠুরতার শাস্তি হিসেবে আজাদের চাচা ও চাচিকে গ্রাম থেকে নির্বাসিত করা হলো। তাদের সমস্ত জমি ও ঘর আজাদের নামে হস্তান্তর করা হলো। কিন্তু আজাদ সেই সম্পদ নিজের কাছে রাখেনি। সে নির্দেশ দিল সবকিছু গ্রামের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিতে। সুলতান আজাদকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করলেন এবং শিক্ষা ও লালন পালনের জন্য তাকে রাজপ্রাসাদে রাখলেন। আপনি এই গল্পটি কোথা থেকে শুনছেন? মন্তব্যে আপনার দেশ ও শহরের নাম লিখে জানান। এই গল্পটি আমাদের শেখায়, ধৈর্য, বিশ্বাস ও মানবতা কখনো হারিয়ে যায় না। যে ব্যক্তি কঠিন সময়েও সৎ উদ্দেশ্য, করুণা এবং আল্লাহর উপর বিশ্বাস বজায় রাখে, তার জন্য আল্লাহ এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। আজাদের এতিমত্ব, ক্ষুধা ও নির্যাতন তাকে ভেঙে ফেলেনি, বরং তার চরিত্রকে আরও দৃঢ় করেছিল। সে প্রতিশোধের বদলে ক্ষমা, লোভের বদলে বিনয় এবং ঘৃণার বদলে ভালোবাসাকে বেছে নিয়েছিল। এই কারণেই সে সম্মান, আশীর্বাদ ও সফলতায় ধন্য হয়েছিল। সত্যি, প্রকৃত সম্পদ সম্পত্তিতে নয়, বরং পবিত্র হৃদয় ও সৎ কর্মে নিহিত। আপনি যদি এই গল্পটি উপভোগ করে থাকেন, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, মন্তব্যে আপনার মূল্যবান মতামত জানান এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।